মহাবিশ্বের বয়স স্বাভাবিক প্রক্রিয়ায় বেড়েই চলছে, আর সেই সাথে মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। হ্যাঁ, মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আপনি কি জানেন মহাবিশ্বের বয়স কত? না জানলে কোনো সমস্যা নেই, এখনই গুগল করেন, গুগল করলে পেয়ে যাবেন। মহাবিশ্বের বয়স ধারণা করা হয় 13.8 বিলিয়ন বছর। এখন আমরা সিম্পল কিছু ক্যালকুলেশন করব। ক্যালকুলেটরটা নিয়ে নিচ্ছি। তারপরে আমরা যদি 13.8-এর সাথে 365 গুণ দিয়ে দিই, তাহলে বের হয় 5037। অর্থাৎ বোঝা যায় কি, মহাবিশ্বের বয়স 5037 বিলিয়ন দিন। এখন আমরা যদি 5037-এর সাথে 24 গুণ দিয়ে দিই, এখানে বের হয়েছে 1,20,888। অর্থাৎ মহাবিশ্বের বয়স 1,20,888 বিলিয়ন ঘন্টা। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, এটা আমরা সবাই জানি। আমরা মহাবিশ্বের বয়স যে ঘন্টায় বের করেছি, সেই ঘন্টার সাথে যদি আমরা 3600 গুণ দিয়ে দেই, তাহলে যে আনসারটা দাঁড়াবে সেটা দাঁড়াবে মহাবিশ্বের বয়স কিন্তু সেকেন্ডে। অর্থাৎ আজ থেকে মোটামুটি এত বিলিয়ন সেকেন্ড আগে মহাবিশ্বের সৃষ্টি। ভাবা যায়? এখন আমাদের কাছে দুটো ডেটা আছে, যেখানে টি ইকুয়াল মহাবিশ্বের বয়স, যেটা হচ্ছে এত বিলিয়ন সেকেন্ড, আর হচ্ছে গিয়া মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। এখন যদি এই টি এর মানটা কোনো একভাবে কমানো যায়, অর্থাৎ সময়কে পিছনের দিকে নিয়ে যাওয়া যায়, এটা বাস্তবিকভাবে সম্ভব না, কিন্তু ধরে নিলাম এটা সম্ভব। আমরা পেছনের দিকে কোনো একভাবে যেতে পারলাম, অর্থাৎ টি এর মানটা কমিয়ে নিতে পারলাম। তাহলে হবে কি, আমরা জানি কি মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে, যেহেতু আমরা পেছনের দিকে যাব, তাহলে প্রসারণের বিপরীত হবে, অর্থাৎ বিপরীত প্রসারণ হবে। বিপরীত প্রসারণটাকে আমরা সংকোচনও বলতে পারি। অর্থাৎ যদি আমরা সময়ের মানটা পিছনের দিকে নিয়ে যেতে পারি, তাহলে হবে কি, মহাবিশ্বের সংকোচনটা আমরা দেখতে পারবো। যতই আমরা পেছনের দিকে যেতে থাকবো, মহাবিশ্বটা সংকুচিত হতে থাকবে। এভাবে টি এর মান কমাতে কমাতে যখন আমরা একেবারে শূন্যতে পৌঁছে যাব, অর্থাৎ মহাবিশ্বের বয়স 0 সেকেন্ড, তখন কি হবে কারো ধারণা আছে আমাদের? এই মহাবিশ্ব সময়, শক্তি, ভর, স্থান, নৃশংসতা, ধোঁকা, ভালোবাসা, বিজ্ঞান, নিষ্ঠুরতা সহ মহাজাগতিক জাগতিক সব কিছু কি হবে, কোথায় যাবে? তখন কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের অহংকার? আসলে তখন কোনো কিছুর অস্তিত্বই পাওয়া যাবে না, কিছুই না, আধুনিক বিজ্ঞান পায়নি। এভাবে পেছনের দিকে যেতে পারলে আস্তে আস্তে মহাবিশ্ব গিয়ে দাঁড়াবে এক অসীম ভর ও তাপমাত্রার ক্ষুদ্র বিন্দুতে, অতীব ক্ষুদ্র বিন্দুতে। এই বিন্দু থেকেই মূলত মহাবিশ্বের উৎপত্তি, সময়ের উৎপত্তি, সকল শক্তির উৎপত্তি, সকল নৃশংসতা নিষ্ঠুরতার উৎপত্তি, সকল ধোঁকা, সকল ভালোবাসার উৎপত্তি। এই বিন্দুর আরও পেছনে আরও আগের পরিণতি কী ছিল, তার রহস্য এখন পর্যন্ত বিজ্ঞান উন্মোচন করতে পারেনি। এই পয়েন্টে এসে বিজ্ঞান কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন, কোয়ান্টাম ভ্যাকিউম, নাথিং স্টেট, অ্যাবসলিউট নাথিং ইত্যাদি বিষয় তালগোল পাকিয়ে এখনও বসে আছে। হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল, শূন্য শক্তির থেকে পৃথিবীর উৎপত্তি, এরকম আরও অনেক থিওরি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, কিন্তু কোনোটাই এখন পর্যন্ত সফলভাবে প্রতিষ্ঠিত হয়নি। অর্থাৎ এই বিন্দুর আগে এখন পর্যন্ত বিজ্ঞান পৌঁছাতে পারেনি। আমরা যে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের সাথে পরিচিত, তা মূলত ওই বিন্দুটিরই বিস্ফোরণ। এখানে বিস্ফোরণ শব্দটা ওই অর্থে ব্যবহার করা হয়নি যেমনটা হয়ে থাকে বোমা বিস্ফোরণের ক্ষেত্রে। এখানে বিস্ফোরণ শব্দটা ব্যবহার করা হয়েছে প্রসারণ অর্থে, মহাপ্রসারণ অর্থে, যেমনটা হয়ে থাকে রুটি বেলার ক্ষেত্রে। অর্থাৎ বিগ ব্যাং হলো ওই অসীম ভর ও তাপমাত্রার অতি ক্ষুদ্র বিন্দুটির প্রসারণ, মহাপ্রসারণ, যেই মহাপ্রসারণের মাধ্যমে ওই বিন্দুটি আজকের এই মহাবিশ্ব, স্থান, কাল এবং শক্তি সহ সমস্ত কিছুতে পরিণত হয়েছে। বিগ ব্যাংয়ের সময় ইউনিভার্সের সমস্ত ভর, শক্তি, স্পেস, টাইম, সকল পদার্থ সবই ওই এক বিন্দুর মধ্যে সীমাবদ্ধ ছিল। তখন কাউকে আলাদাভাবে সংজ্ঞায়িত করা যেত না, কোনো পার্থক্যই করা যেত না, শুধু ছিল একটা বিন্দু, অসীম ভর ও তাপমাত্রার একটা বিন্দু, আর কিছুই না। এমনকি ইউনিভার্সের 4টি ফান্ডামেন্টাল ফোর্সও একসাথে যুক্ত ছিল, তাদেরকে আলাদাভাবে ডিফাইন করা যেত না। আমার মনে একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, ওই বিন্দুটার প্রসারণ তো আর এমনি এমনি সম্ভব না। কোনো কিছুর প্রসারণের জন্য তো অবশ্যই বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করা লাগবে। রুটির উদাহরণটার মাধ্যমে ভালোভাবে বোঝা যাবে। একটা রুটি প্রাথমিকভাবে আটার গোলাকার ডো হিসাবে থাকে, তখনও এর মধ্যে কিছু পরিমাণ শক্তি বিরাজমান থাকে। যেমন রুটির ডোটা যদি একটা টেবিলের উপর থাকে, তাহলে তার মধ্যে বিদ্যমান থাকে বিভব শক্তি। এছাড়াও খাদ্যের বিভিন্ন উপাদানের বিভিন্ন প্রকার শক্তি ওই ডোটার মধ্যে বিদ্যমান। তবুও ওই ডোটাকে গোল করে রুটির নির্দিষ্ট শেপে আনতে বাইরে থেকে কোনো একজনকে বেলতে হবে, অর্থাৎ বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ বাইরে থেকে একটা শক্তি প্রয়োগ করতে হবে কোনো একজনকে। এখন বিগ ব্যাং এর জন্য, অর্থাৎ ওই বিন্দুটা প্রসারিত হয়ে ইউনিভার্স সৃষ্টির জন্য বাইরে থেকে যে শক্তিটার দরকার পড়েছিল, সেই শক্তিটা কোথা থেকে এসেছিল? ওই বিন্দুটি ছাড়া যেখানে ছিল না কোনো সময়ের অস্তিত্ব, কোনো শক্তির অস্তিত্ব, কোনো স্থানের অস্তিত্ব, বাহ্যিক শব্দটাই তখন অর্থহীন।
কারণ তখন কোনো স্থানের অস্তিত্ব ছিল না। তো বাহ্যিক বা অভ্যন্তরীণ যে কোনো শব্দই তখন অর্থহীন। শুধুমাত্র আছে ওই বিন্দুটা, শুধুমাত্র ওই বিন্দুটাই সত্যি, বাকি সব মিথ্যা। সেখানে বাহ্যিক বলের তো কোনো প্রশ্নই ওঠে না। ওই বিন্দুটার বাইরেও যে অন্য কোনোভাবে কোনো শক্তি তৈরি হবে তারও কোনো প্রশ্নই ওঠে না, কারণ তখন ওই বিন্দুটা ছাড়া আর কোনো কিছুই ছিল না। সকল শক্তি, সকল স্থান, সময়, সব কিছুই ওই বিন্দুটার মধ্যে সীমাবদ্ধ ছিল। ওই বিন্দুটার বাইরে বলতে কিছুই নেই। তাহলে হঠাৎ কিভাবে ওই বিন্দুটার প্রসারণ শুরু হলো, যা এখনো চলছে, চলবে সৃষ্টির শেষ পর্যন্ত? তাহলে কি এখানেই স্রষ্টার প্রয়োজনীয়তা? একজন মুসলিম হিসাবে আমি মনে প্রাণে বিশ্বাস করি এই মহাবিশ্ব সহ মহাবিশ্বের সমস্ত কিছুই মহান আল্লাহ তাআলার সৃষ্টি। বিজ্ঞান শুধু সেই সৃষ্টির প্রসেসটাকে ব্যাখ্যা বা বর্ণনা করার জন্য কাজ করতে পারে। আরিফ আজাদ ভাইয়ের প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ের আমার অত্যন্ত পছন্দের একটি লাইন থেকে শেষ করছি। শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব শুধুমাত্র কোণ বা হওয়া পর্যন্ত।